Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. बादलों में छुप रहा है चांद क्यों, अपनी हुस्न की ज़या से पूछ लो, चांदनी हुई है क्यों मांग क्यों, अपनी ही किसी अदा से पूछ लो। बादलों में छुप रहा है चांद क्यों, अपनी हुस्न की ज़या से पूछ लो, चांदनी हुई है क्यों मांग क्यों, আপনি হি কিসি আদা সে পুছলো। তা কি দর্শক বন্ধুরা ভাবছেন এত আমি কেন দারুণ দারুণ গান গাইছি, সিঙ্গার না হয়ে হঠাৎ গান গাওয়া শুরু করেছি? আসলে আমরা সবাই তো এখন একটা মানে নতুন রকম পরিস্থিতির শিকার হয়েছি, আমরা সবাই তো একটা কোভিড-19 শিকার হয়েছি। তো কিছু যদি আমরা একটা অক্সিজেন পাই, ভালো গান গাইলে, ভালো নাচ দেখলে, ভালো অভিনয় দেখলে, যে যেভাবে পারুক যদি মানুষকে এন্টারটেইন করে, তাহলে আমরা একটা পজিটিভ দিকে যেতে পারি। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি টকিং স্ট্রেট উইথ সন্দীপে, অনলি অ্যাট জাস্ট নিউজ। আমার সঙ্গে আজকে তিনজন মানুষ এসেছেন জাস্ট নিউজে। তারা কিন্তু তিনজনই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রফেশনে আছে। তাদেরকে কিন্তু বলা যেতে পারে তিনজনই কিন্তু শিল্পী। একজন শিল্পী, তার সঙ্গে হয়তো তার এডুকেশন সেগমেন্টেও একটা অবদান আছে, তিনি একজন এডুকেশন সেগমেন্টেও আছেন, তিনি আছেন, কিন্তু তাহলেও প্রত্যেকেই কিন্তু শিল্পী। তো শিল্পী সত্তা সবার আগে, আমি সেটা মনে করি। A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. First of all, I would like to introduce a very renowned personality with us, Dr. Shokti Roy Choudhury. She is the Associate Professor in Sanskrit and also a theatre personality. A warm welcome, ma'am, in our show. অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাকে আমার শোতে। ধন্যবাদ সন্দীপ, আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। একদম একদম। আমার সঙ্গে আছে সৃজনী মিত্র। সৃজনী মিত্রকে নতুন করে ইন্ট্রোডিউস করবার কিছু নেই। শি ইজ আ ভেরি রিনাউন্ড টলিউড টেলিভিশন ফেস অ্যান্ড শি হ্যাজ ওয়ার্কড ইন লিড কাজল লতা, কালার্স বাংলা, প্যারালাল লিড ইন বাজলো তোমার আলোর বেনু ইন স্টার জলসা অ্যান্ড ইন মেনি টেলিশর্টস ইন আকাশ আট, অ্যান্ড অলসো শি ওয়াজ দ্য ফাইনালিস্ট ইন পিসি চন্দ্রা গোল্ড লাইটস রিভার 2020. A warm welcome সৃজনী মিত্র in our show. নমস্কার। ভালো লাগলো যে সৃজনী এসেছে আমার শোতে, খুব ভালো লাগলো। আমাদের মধ্যে আরেকজন আছেন মিস্টার ইন্দ্রজিৎ পাল। হি ইজ আ ভেরি রিনাউন্ড আর্টিস্ট। কুমোরটুলির যে আজকে অবস্থা, মানে কুমোরটুলি কি অবস্থায় যাবে, তো সেটা নিয়ে ইন্দ্রজিৎ দাকে আমি আজকে প্রশ্ন করব। আর আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে কোভিড-19 এর এফেক্টস অন 3 সেগমেন্টস। ওয়ার্ম ওয়েলকাম টু ইন্দ্রজিৎ পাল। ইন্দ্রজিৎ পাল, তোমাকে অনেক স্বাগত জানাচ্ছি আমার শোতে টকিং স্ট্রেট উইথ সন্দীপে। থ্যাংক ইউ সন্দীপ। আশা করি সবাই এখন বুঝে গেছে যে আমরা আজকে ডিসকাস করব কি। আমরা ডিসকাস করব হচ্ছে কোভিড-19 এর এফেক্ট আমাদের 3টে সেগমেন্টে কিভাবে এফেক্টেড হয়েছে। ঘুরিয়ে ফিরে আমরা সবাই শিল্পী। তো শিল্পী তো বিভিন্ন রকমভাবে নিজেদের ভাবকে, নিজেদের যে সত্তাটাকে প্রকাশ করে, বিভিন্ন মাধ্যমে সেটাকে প্রকাশ করে, সেই মাধ্যমগুলো কিভাবে এফেক্টেড হয়েছে, তো সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস অবশ্যই করব। আর বহু মানুষ আমাকে আমার মেসেঞ্জারে পিং করে যাচ্ছে শো নিয়ে। আমি তাদেরকে বলবো, আই উইল রিকোয়েস্ট ইচ ওয়ান অফ ইউ ডু টিউন ইন টু জাস্ট নিউজ, JUST NEWS, দ্যাটস দ্য OTT নিউজ পোর্টাল। ইউ উইল অল গেট দ্য নিউজ দেয়ার। আপনারা সমস্ত রকম নিউজ সেই জাস্ট নিউজের কাছ থেকে পাবেন। আর কারো যদি কোনো রকম কোনো পার্সোনাল কোয়ারি বা কোনো রকম কোনো অ্যাডভাইস থাকে, হি অর শি ক্যান জাস্ট ড্রপ আ মেসেজ ইন মাই অফিসিয়াল ফেসবুক আইডি পেজ Sandeep Bhattacharya, SANDWPBHATTACHARYA. That's my official Facebook ID page. Do get connected with me there. I will surely revert you all back. আমি প্রত্যেককে রিভার্ট ব্যাক করব। তো আমরা এবার প্রশ্ন শুরু করছি। আমি প্রথমেই যাচ্ছি আমাদের ইন্দ্রজিৎ পালের কাছে। কুমোরটুলি আজকে খা করছে। দুর্গাপুজো আমরা জানি আসছে এই সময়, খুঁটি পুজো হওয়ার কথা, সেটাও আমরা এখন এবারে ইনভিটেশনে যেতে পারছি না, একটু ডাকছে না। আমরা এই পরিস্থিতির আমরা সবাই শিকার হয়েছি। ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা তো প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো তোমার ক্ষেত্রে, তোমার ইন্ডাস্ট্রি কুমোরটুলির ক্ষেত্রে তো একদমই আমার মনে হয় না প্রযোজ্য। তাও মানে কিভাবে ওখানকার আর্টিস্টরা ভাবছে যে সার্ভাইভ করবে, আর প্রেজেন্ট সিনারিওটাকে কিভাবে দেখছো ইন্দ্রজিৎ দা?
সেটা হচ্ছে আমরা তো মোটামুটি মার্চের 22 তারিখ পর্যন্ত আমরা কাজ করতে পেরেছিলাম, তারপরে তো লকডাউনটা শুরু হয়ে যায়। তো তার মধ্যে আমি কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রেখেছি, জাস্ট ওই খড় বেঁধে ওই মাটির ফার্স্ট যে প্রলেপটা হয় সেটা দিয়ে রেখেছি। তো তার আগে একটা কথা বলতে চাই যে অন্নপূর্ণা পুজো আর বাসন্তী পুজো ছিল, তো সেখানে কুমোরটুলির শিল্পীরা প্রায় 30 থেকে 40 লাখ টাকা নষ্ট করে ফেলেছে। অনেক ঠাকুরগুলো সবার ঘরে পড়ে রয়েছে, আর ইভেন এই ঠাকুরগুলোকে ভাঙতে হবে, কারণ এই ঠাকুরগুলোকে রাখার জায়গা নেই। যদি আমি কোনো কারণে ধরে নিলাম যে দুর্গা পুজো হবে, ঠিক আছে, মোটামুটি সব ক্লাবেই পুজোগুলো হবে, কিন্তু সেগুলো করতে গেলে এই যে অন্নপূর্ণা ঠাকুরটা, বাসন্তী ঠাকুর একটা দুর্গা ঠাকুরের মতন, সেটা দুর্গা পূজা চালিয়ে দিতে পারবে, কিন্তু অন্নপূর্ণা ঠাকুর যারা 40টা বানিয়েছে, যারা 50টা বানিয়েছে, যারা 10টা বানিয়েছে, আমি যেমন 4টে বানিয়েছি, তো এইগুলো এখন কি করতে হবে? এগুলো এখন ভেঙে ফেলতে হবে। ভেরি স্যাড, মানে এটা কিন্তু ভাবা যায় না, মানে পুরোটাই লস, পুরোটাই লস। আমি আরেকটা প্রশ্ন করব যে ইন্দ্রজিৎ দা, ওয়ার্ক ফ্রম হোম এখন একটা খুব ইম্পর্টেন্ট প্রচলিত ভাষা, ওয়ার্ক ফ্রম হোম সবাই করছে। আজকে আমরাও কিন্তু বলতে গেলে এই ডিসকাশনটা করছি ওয়ার্ক, মানে আমাদের বাড়ি থেকেই করছি। তো এটা কি কোনোভাবে তোমার সেগমেন্টে, মানে কুমোরটুলির যারা শিল্পী আছে তারা কি 1%ও মানে করতে পারছে ডিজিটাল মিডিয়ামটাকে ইউজ করে কোনো কিছু? না, কিচ্ছু করতে পারছে না, একদম টোটালি বন্ধ। যে সমস্ত আমাদের ওখানে লেবাররা ছিল তাদের পরে পাঠানো হয়েছে, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তাদেরকে পাঠাবার একটু ব্যবস্থা করেছে। তারা লকডাউনের মধ্যে কুমোরটুলিতে আটকে ছিল, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা দুর্গা ঠাকুর বানাতে গেলে 33 রকম আইটেম লাগে, কিন্তু এরপরে যদি লকডাউন খুলেও যায়, এখন রেড জোন চলছে, সোহাবাজার, হাতিবাগান, বাগবাজার, আপনার হচ্ছে মানিকতলা, এগুলো সব রেড জোনে যাচ্ছে। কিন্তু এখন ট্রেন বন্ধ, যারা লেবার, যারা বাড়িতে চলে গেছে, হ্যাঁ। আর এইটা আমাদের পিক টাইম, এই সময় আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের ঠাকুরের বুকিং হয়, আর ওইটা একটা শুভ দিন, পয়লা বৈশাখ। তো সেটা তো এবার হয়নি, তো হ্যাঁ হয়েছে। আমার জাস্ট গত 17 তারিখে আমার একটা ঠাকুর বুকিং হয়েছে, আপনাদের জাস্ট নিউজে দেখানো হয়েছে, আজকে মর্নিং ওটা দেখেছি, ওই একটা ঠাকুর আমার হয়েছে। কিন্তু আমি যেহেতু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের ঠাকুর শুরু করেছিলাম, তাতে আমি 9খানা দুর্গা আমি মোটামুটি কোনো রকম করে রেখেছি। দেখুন এরপরে কি হচ্ছে, তার 15 দিন পর কালী পুজো, আমরা আগে কালী ঠাকুরটা তৈরি করব, তারপরে তো দুর্গা পুজো, কারণ দুর্গা পুজো 15 দিনের পরেই কিন্তু কালী পুজো, তার আগে 3 দিন আগে কিন্তু লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী ঠাকুর, এই কালী ঠাকুর আমরা বানাবো কবে? দুর্গাটা তো আসছে। আমি একদম একটা খুব দামি কথা বলেছো ইন্দ্রজিৎ দার, এটা দামি কথা যে সত্যিকার একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু কুমোরটুলির আর্টিস্টরা এসে গেছে, আর ওয়ার্ক ফ্রম হোম সেখান থেকে কিছুতেই পসিবল নয়। আমি একটু যাব, আমি ইন্দ্রজিৎ দা আপনার কাছে আসছি, আমি একটু যাব আমাদের প্রফেসর ডক্টর শক্তি রয় চৌধুরীর কাছে, যে এই সময় সিনারিওটা ম্যাম আপনি কিভাবে দেখছেন? মানে শুধুমাত্র থিয়েটার, আমি দুটো সেগমেন্টে আপনাকে বলতে, একটা হচ্ছে থিয়েটার পার্সোনালিটি হিসেবে, যেহেতু আপনি স্টেজ, মঞ্চ, এই জায়গাটা, বিকজ আমরা জানি না যে কবে সেই মঞ্চে কেউ গিয়ে অভিনয় করতে পারবে, তো সেটা একটা বড় প্রশ্ন যে সেটা আবার কবে হবে। অ্যান্ড ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য থিয়েটার, ব্যাক পিপল, যারা লাইট নিয়ে আসছে, যারা স্টেজ ডিজাইন করছে, যারা আর্ট ডিরেকশন দিচ্ছে, তাদের কি হবে, সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আপনার প্রফেশনে, মানে যেটা আপনি এখন মানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো সেই ডিপার্টমেন্টে কি ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লিকেবল হচ্ছে এখন? বাড়ি থেকে কি সেটা পসিবল হচ্ছে? বাড়ি থেকে আমাদের পড়াবার মানে ইনস্ট্রাকশনই চলে এসছে, এরকম আমাদের একটা গুগল একটা অ্যাপ ডাউনলোড করে ছাত্রছাত্রীদের পড়াতে হচ্ছে। এই একটা কাজ, মানে সংসারের সমস্ত কাজ করে যে কাজটা আমরা বলে বুঝিয়ে পড়াতে পারি, ধরো এটা লেখো, এটা আমার লিখতে হচ্ছে, ছবি তুলে দিতে হচ্ছে, মানে একটা বিরাট মানে পরিশ্রমের মধ্যে আমরা রয়েছি। আমাদের এক মিনিটের কাজ সেটা 10 মিনিট হয়ে গেছে। অবশ্যই, কারণ আমি 4 জন, একটা এগ্রার মেয়েকে, একজন আপনার মহেশতলার মেয়েকে, একজন ক্যানিং মেয়েকে, এতগুলো মেয়েকে মানে জড়িয়ে যখন ক্লাস করাতে যাচ্ছে তখন শুনতে পাচ্ছি না, কানেকশন হচ্ছে, ডিসকানেক্ট, এগুলো তো একটা থাকছেই, কিন্তু চেষ্টা করে পড়া যাচ্ছে। আবার তাদেরটা আমি রিডিং করে দিচ্ছি, একবার করে দিচ্ছি। এবার যেহেতু আমি নাট্যশিল্পী, নাটক করি এবং সিনেমায় কিছু কিছু কাজ করেছি,
ঘটনাটা শিল্পীদের দিকে তাকিয়ে তো মানে বুকটা ভেতরে মুচড়ে উঠছে। এমনকি আমি একজন সমাজের যেহেতু একটা জায়গা আমার যেহেতু একটা ঈশ্বরের কৃপা বলবো বা লোকের শুভেচ্ছা বা বাবা মার আশীর্বাদ আমার একটা চাকরি রয়েছে, সেখানে আমি একটা চাকরি করে আমার পেটের মানে আমার এটা পেটের চিন্তা আমার করতে হচ্ছে না, কিন্তু আমি একজন শিল্পী মানুষ হয়ে যখন চিন্তা করছি, আমি সব নাট্যকর্মী থেকে শুরু করে যৌনকর্মী, আমি কিন্তু একজন সমাজের এমন একজন মানুষ যে নাকি নাটকটাকে রিপ্রেজেন্ট করি, সমাজের চিত্রটাকে। সুতরাং এই যে সব থেমে গেল এক বছর মধ্যে, আমি ইন্দ্রজিৎ বাবুর কথা শুনছি যখন ছবিগুলো ওই যে মূর্তিগুলো ভাঙা হচ্ছে, ভাঙা মানে কখন গড়বো আমরা জানি না। একটা বছর স্টুডেন্টরাও তো মানে সাফার করছেই, মানে তারা যেন আমার নিজের সন্তান ছেলে মেয়ে, আমাদের মেয়ের ক্লাস 10-এর, সেও থেমে গেছে, রেজাল্ট বেরোবে, মানে ছেলে পার্টি দেবে, তারাও পড়াশোনা, মানে সারা সমাজটাকে নিয়ে কিন্তু একজন শিল্পী বেঁচে আছে। সমাজের চিত্রটাই কিন্তু শিল্পী তার পরবর্তীকালে দেখাবে, বা এখন সে কেমন কাটাচ্ছে বা পরে সে কেমন কাটাবে। আজকে নাট্যকর্মীদের যে কষ্ট, পেছনে যারা লাইট দেয়, পেছনে যারা কাজ করে, তাদের একটা, এমনকি সিনেমা যারা মেকআপ ম্যান থেকে শুরু করে কে নয়, তাদের যে কষ্ট, আমার চোখ দিয়ে জল আসছে। এবং অনেক কথা আমি একটি নাটকও লিখে ফেললাম। এখন লোকে বলবে ইন্টেলেকচুয়ালি খুব নাটক করছো, বা একজন যৌনকর্মীর কি অবস্থা হবে। সেই মেয়েটিকে আমি নাম রেখে দিয়েছি পারুল বলে একটি মেয়ে, যার এখন বিগত যৌবনা বয়স হয়ে গেছে, সে এখন তার মানে মাসির জায়গায় পৌঁছেছে। কিন্তু সে যখন একটা গোলাপ বালাকে বলছে, আমাদের সমাজে এইডস এসেছিল তখন একরকম, এই যে আবার কি কোভিড এলো, এই যে তার কথোপকথনটা চরিত্র দাঁড় করাতে পারছি। যেহেতু আমি বেশি করে আমি একক করি, এবার একক করি বলে আমি একাই, আমি সবসময় একক করি। এবং এই কোভিড-19 আমার একটা কি জানি না, ঈশ্বরের করুণায়, মানে করোনায় করুণায় আমার একটি মানে নাটক, ছোট্ট একটি নাটক মাসি, আমি জানি না কে দিয়েছেন, সেই নাটকটি প্রায় 7.5 লাখ ভিউয়ার্স হয়েছে। নাটকটা আমি একটু শুভেচ্ছা দেবো তোমাকে যে এরকম একটা মানে নাটক করেছেন, সেটা 7.5 লাখ ভিউজ হয়েছে, সেটা ফ্যান্টাস্টিক। মানে তুমি আমাদের জাস্ট নিউজে বললে। এখন আমার বাবা শেখাতেন, আমি যখন নাটক অভিনয় করতে আসি, আমার কেয়া চক্রবর্তী আমার ইন্সপিরেশন। আমি অভিনয় করতে ছোটবেলায় কেয়া চক্রবর্তী আমি মানে ভীষণ ভেতরে ভেতরে পুজো করে, আমি তখন নাটক করতাম। আমি জীবনে কিভাবে আমি ছোটবেলা থেকে মমতাজের নাচ দেখতাম বা রেখা, এটা আমার আদর্শ ছিল যে করবো। বাবা আমাকে বললেন যখন আমি আন্তিগোণে দেখলাম, দেখো উনি কিন্তু প্রফেসর, কলেজে পড়াও, দেহ পটশনে নর সকলি হারা ইত্যাদি ইত্যাদি বলতেন। এই যদি লাইনটা যদি ভালো মতো পড়ে না খেতে পারো, আবার কোথায় যাবে কি বিদ্যা, এইগুলো বাবারা আমাকে একটা হ্যামার করেছেন। তারপরে না কলেজে পড়াতে হবে, তাহলে তো আমার পড়াতে হবে। আন্তিগণে দেখার পর ভালো মানুষ দেখে আমি একদম নিজেকে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে, একটা প্রশ্ন আমার করতে বারবার ইচ্ছা করছে, যে কলেজে তুমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো তোমার কি মনে হয়, তুমি যেহেতু কলেজে পড়াচ্ছ, তো তোমার কি মনে হয় যদি তুমি কালকে শুধুমাত্র আর্টিস্ট হতে, খুব একটা বড় দুর্যোগের সামনে তোমাকে সম্মুখীন হতে হতো, দুর্যোগের সম্মুখীন হতে হতো? আমি ওই জায়গাটা ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমি এখনই কাজ, যেমন শুধু তাই না, শুধু একজন নাট্যকর্মী না, আমি তো বললাম আমি যে নাটকটা লিখেছি, এবং যারা পেনশনের উপরে রয়েছে, সামান্য দুজন প্রাইমারি স্কুলের টিচার পেনশনে, তাদের কারো ডায়ালিসিস বা কারো একটা দুরারোগ্য রোগের মধ্যে রয়েছে, তাদের এই খরচা পাতি সমস্ত কিছু দ্বিগুণ দাম। ইনফ্যাক্ট আমি আরেকটা পয়েন্ট ইনক্লুড করবো, আমি আরেকটা পয়েন্ট ইনক্লুড, আমাকে বলুন বলতে হবে না, আমাকে বলোই বলো, আমাদের তুমি করে সম্পর্ক, অসুবিধা নেই। তো সেটা হচ্ছে যে যারা ডায়ালিসিসের পেশেন্ট, তারা কিন্তু এখন হসপিটালে যেতেও ভয় পাচ্ছে ডিউ করোনা। তো তাদের কাছে টাকা থাকলেও তারা যেতে পারছে না। হসপিটাল যারা ভাবছে হাসপাতাল খুব ভালো ইনকাম করছে, আমি তাদের সূত্রে বলবো, তাদের মানে কথাতেই আমি বলবো যে হাসপাতাল কিন্তু এখন পুরোপুরি লসে আসছে, বিকজ দে কান্ট টেক এনি অপারেশন পেশেন্টস, দে কান্ট অ্যাফোর্ড এনি অপারেশন দেয়ার। তো সেখানে একটা বড় লস। আরেকটা আমি প্রশ্ন করব আমাদের ডক্টর শক্তি রয় চৌধুরীকে, যে তাহলে কি মনে হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোমটা আর্টিস্ট হয়ে, মানে স্টেজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম একদমই মানে পসিবল নয়, কিন্তু অ্যাজ আ প্রফেসর যদি তোমাকে ভাবতে হয় তাহলে ওটা পসিবল, তাই তো? আমি অনলাইনে পড়াতে পারছি, পরীক্ষা নিরীক্ষার কথাটা আমি বুঝতে পারবো না, কারণ ওটা দূরে ছুটে তো খাতা দেওয়া যায় না সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সেটা একটা মাথার মধ্যে বিরাট চাপ। সাময়িকভাবে একটু ওই যে বলে না, ওই লাঠিটা ঠেকানো গেছে, মানে কিছু হলেও অন্তত টাচে আছে, মানে সেটা ওই আগে 100-তে ছিল স্পিডটা, এখন হয়তো অন্তত 40-50-তে চলছে। সিনেমা বা থিয়েটার ইন্ডাস্ট্রি যেটা একদম পুরো লকড হয়ে আছে। আমি জিডিপির ক্ষেত্রে জিজ্ঞাসা করব, তার মানে তোমার মতে যে এফেক্টেড রেট
মানে যদি ইকোনমিক্যাল এফেক্টেড রেট হয়, অবভিয়াসলি থিয়েটারের তো অনেকটা বেশি এফেক্টেড হয়েছে, তোমার মতে তো তাই হবে। আমার মানে আমি তো মানে কে না এফেক্টেড আমি তো বুঝতে পারছি না। যে বিউটি পার্লারে কাজ করে যে মেয়েটি, যে যোগব্যায়ামে ধরুন, আমার তো চারিদিকে তো আমি আশেপাশে লোককে নিয়ে থাকি, যে আমি যেখানে যোগব্যায়াম করতে নিজের ব্যথা সারাতে, সে মেয়েটি আমাকে টাচ করবে কতদিন জানি না, সে কদিন একদম ঠিক বলেছেন, মানে সেটা সবথেকে বেশি এফেক্টেড। একদম ঠিক বলেছে শক্তি রায় চৌধুরী। সব জায়গায় আমি তো মানে ভাবতে পারছি না, আজকে যদি আমি যদি একটা ইনকামটা না করতাম, বাবা মার মানে কথা যদি না শুনতাম, আমি যে কি করতাম আমি নিজেও জানি না। আমি নিজে ঠিক বলেছি, আমি একদম মানে ভাবতেই পারছি না এই জায়গাটা। আমি চোখে তার মানে আমি একটা খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, যারা অভিনয় বা অভিনেত্রী হোক বা যে কোনো ব্যবসা করুক, তাদের প্রত্যেককে কিন্তু একটা দুটো মাল্টিটাস্কিং করা উচিত আমার মনে হয়। তাহলে করোনা কিন্তু একটা খুব বড় লোককে শিক্ষা দিয়ে গেছে যে মাল্টিটাস্কার যারা থাকবে তারাই কিন্তু খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। মানে হয় না যে আমরা একটা আলাদা অপশন থেকেও ভালোভাবে উপার্জন করতে পারবো আর নিজেকে সার্ভাইভ করতে পারবো, এটা ওই এন্টারপ্রেনারশিপ যেটা হয় ওটা হয়। আমি একটু সৃজনীর কাছে যাব, সৃজনী মিত্র, যে আমাদের টলিউডের মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, ফেস, আমরা সবাই তাকে চিনি। এবার আমি সৃজনীকে জিজ্ঞাসা করব যে কিরকম ভাবে মনে হচ্ছে, মানে কবে শুটিং ফ্লোরে যাব বলে মনে হচ্ছে? শুটিং ফ্লোরটাকে তো খুবই মিস করছি। এবার কবে যাব এই ব্যাপারটা তো প্রচুর দিন ধরেই আমরা অপেক্ষা করে আছি যে এরকম কোনো ভালো একটা নিউজ শুনবো যে আমরা যেতে পারবো শুটিং ফ্লোরে, আবার কাজ শুরু করতে পারবো। কারণ তুমি জানো সন্দীপ যে আমাদের প্রফেশনে আমরা তো একা কাজ করি না, একটা গোটা টিম, একটা গোটা পরিবার কাজ করে, সেখানে হাজার হাজার লোক কাজ করে। এবার তাদের সবার ইনকাম লেভেলও এক নয়। এমন অনেকেই আছেন যারা সারাদিন আমাদের খাবারের খেয়াল রাখে, আমরা কখন চা খাবো কফি খাবো, আদেও সারাদিনে আমাদের লাঞ্চ হচ্ছে কিনা। যারা টেকনিক্যাল দাদারা, যারা টেকনিশিয়ান দাদারা আমাদের পিছনে কাজ করেন, তারাও প্রচুর সিনিয়র দাদারা আছেন, জুনিয়র দাদারা আছেন, সবাই কিন্তু রেগুলার ইনকাম থেকে বের করে। তো সেখান থেকে দেখতে গেলে আমাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তাদের আরো অনেক বেশি অসুবিধা হচ্ছে, কারণ তাদের কাছে ডেইলি ইনকাম অত্যন্ত বেশি জরুরি, যেটা আমাদের হয়তো এক মাসে। মানুষগুলোর কি হবে, যেটা সৃজনী খুব ভালো পয়েন্ট হাইলাইট করেছে আমার শোতে। She has highlighted a very vital point in my show. What will happen by those technicians, those people who are working behind us? It is not about an individual, as I said, it is about the mass people. তো সেই সমস্ত মানুষগুলোর কি হবে, সত্যি তাদের কথা ভেবে আমার খুব দুঃখ হচ্ছে। আমি নিজে অনেক ঘটনা শুনতে পাচ্ছি যে কোনো আমার একজন মানে পরিচিত টেকনিশিয়ান, সে আমি শুনলাম যে সে তার গাড়িটাকে বেচে দিয়েছে, মানে সে মানে ড্রাইভ করে আসতো, তো সে তার গাড়িটাকে বেচে দিতে বাধ্য হয়েছে। কোনো টেকনিশিয়ান শুনছি বাজারে এখন ফুল বিক্রি করছে, ডাব কাটছে, সবজি বিক্রি করছে, মানে এই জায়গায় পৌঁছে গেছে। বাড়িতে বসে থেকে আমরা কল্পনা করতে পারছি না সত্যি তাদের কি হবে। খুব ভালো একটা আমাদের হয়তো 10 দিনের যে সমস্যাটা হচ্ছে তাদের সেটা দিনে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। একদিনেও হতে পারে, মানে এরকম অবস্থা করছে না, কারণ এখানে প্রচুর রকম লোক রয়েছে যাদের মানে লেভেল অফ ইনকামটা এক এক রকম এক একজনের। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো সৃজনীকে, যে প্রিকশনস নিয়ে বলা হচ্ছে, প্রিকশনস মানে সোশ্যাল ডিস্টেন্সিং, বাট আ ফ্রেন্ড অফ মাইন্ড হ্যাজ সেড কি সোশ্যাল ডিস্টেন্সিং প্লিজ সন্দীপ বলো না, সেটাকে বলো ফিজিক্যাল ডিস্টেন্সিং। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং হয় না। এই যে আমরা বসে আছি, আমরা কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সড, আমরা কিন্তু সোশ্যালি ডিস্টেন্স নই। তো ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে কি আদৌ শুটিং করা পসিবল? মানে সেখানে তো আমার মনে হয় মেকআপ করতে হবে, লোককে কাছে আসতেই হবে। আজকে যারা টেলিভিশন হোক বা সিনেমা হোক বা ওয়েব মানে ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেখানে ইন্টিমেট সিনসও আছে। তো সেগুলো কিভাবে লোকেরা করবে? মানে ইট ইজ নট পসিবল ফর আওয়ার ইন্ডাস্ট্রি। সেম আমি প্রশ্নটা এটাই আমি ইন্দ্রজিৎ দার কাছেও করবো, যে ইন্দ্রজিৎ দার এই যে এবারে বছরে দুর্গাপুজো হবে, তো দুর্গাপুজো একটা বিগেস্ট কার্নিভাল, তো ওখানে তো মানুষের লাইন দিয়ে মানুষ দেখবে সেখানে পুজো, যেমন ভাবে মানুষ দেখেন, মানুষ একদম পাগলের মতো এগিয়ে আসে পুজো দেখার জন্য। তো সেখানে তো মানুষরা কি সত্যি ওই ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারবে? আগে আমি সৃজনীরটা জেনে নিই, তারপরে আমি ইন্দ্রজিৎ দার কাছে আসছি। সৃজনী প্লিজ সে। হ্যাঁ সন্দীপ, আমি অনেকগুলো পয়েন্ট হাইলাইট করছি।
প্রথমত তুমি যেটা বললে সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম সিনস থাকে, অনেক কিছুই থাকে, তবুও যদি আমরা চেষ্টা করি যে স্ক্রিপ্টটা এইভাবে লেখা হবে ওইভাবে লেখা হবে, আমরা ফিজিক্যাল, কিন্তু আমার মনে হয় যে সব থেকে বড় কথা যে ধরো টেকনিক্যাল সবাই মানে টেকনিশিয়ান যে এতজন টিম অনুযায়ী তারা কিভাবে কাজ করবে এটা ঠিক আমিও ঠিক জানি না। আমি চাইছি যে কেউ এই সলিউশনটা দিক। আচ্ছা, তোমার কি মনে হয় এখন অতজন লোককে নিয়ে হয়তো কাজ হবে না? মানে হয়তো যতগুলো লোক একটা শুটিং এর জন্য থাকতো, আমরা সবাই জানি টেলিভিশন হোক বা সিনেমা হোক, সেখানে হয়তো কিছু লোক কম নেওয়া হবে বা শিফটে কাজ করানো হবে। এটা কিন্তু একটা ব্যাপার করানো হবে, এটা তো হতে পারে, কিন্তু আর্টিস্টরা কি মাস্ক পরে কাজ করতে পারবে? তাদের তো মাস্ক পরে কাজ করলে তাদের মুখটাই দেখা যাবে না, তাদের সেফটিটা কিভাবে হবে? এটা আমার কাছে একটা প্রশ্ন। আরেকটা, ফিজিক্যাল ডিস্টেন্সিংটা কিভাবে হবে? মেইন প্রশ্ন হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং। আজকে আমরা যেরকম ভাবে সিনেমা দেখে অভ্যস্ত হয়েছি, আমাদের পরের জেনারেশন, মানে আমরা বলছি আমাদের যারা এখন ক্লাস মানে যারা 10-11 বছরেও তাদের হাতে এখন ফোন আছে, তারা এখন সবকিছুই দেখতে পাচ্ছে। তো এভরিথিং ইজ ওপেন, রাইট? মানে তারা অনেক বেশি মানে অ্যাডভান্স টেকনোলজির জন্য। তো তারা হঠাৎ এখন ওই মানে কি বলবো, পুরোনো দিনে তো ফিরতে পারবে না যখন দেবানন্দ ওই গোলাপ ফুল নিয়ে রোম্যান্স করতো, তো সেটা তো হবে না। তো সেটা নিয়ে তুমি কি বলবে? তো যদি রোম্যান্সের মানে সিনগুলো সেইভাবে লেখা হয়, সেটা আমাদের উপরে যারা লেখেন বা যারা তারা অনেক বেশি অভিজ্ঞতা, তারা বুঝবে ভালো যে কিভাবে কি করতে হবে। তো সেটা যদি করা যায় খুবই ভালো, কিন্তু কিভাবে সম্ভব সেই সলিউশনটা আমার কাছে আপাতত নেই। আমিও জানতে চাই কিভাবে সেটা হবে, আর হোক, এটাই আমরা চাই যে হোক, আমরা এগোই, আমরা কাজ করি। আরেকটা জিনিস, না হলে কিন্তু অনেক লোকের পেট চলছে না, অনেক লোক সুইসাইড করছে, অনেক লোকের অনেক কষ্ট হচ্ছে। যেটাই হোক, কম ভাবে হলেও হোক, প্রিকশন নিয়ে বিপদে পড়লে কিন্তু মানুষ নানান রকম উপায় বার করতেই পারে। একদম একদম ঠিক বলেছে। ইট ইজ অলওয়েজ এই উপায়গুলো বের করা উচিত। হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই যে আমাদের এই যে এইভাবে এত রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে যদি কাজ শুরুও হয়, সেটা যেভাবেই হোক না কেন, আমার মনে হয় যে তাতে প্রচুর একটা সেফটির ব্যাপার তৈরি হবে। সেখানে মানে লোকের কাজ করার জায়গাটা কমে যাবে, কাজের চাহিদাটা বেড়ে যাবে, পেমেন্ট কমে আসবে, তো নানান রকম ইস্যু তো হবেই। তবুও আমার মনে হয় সবাই যদি একটু পাশে থেকে মানে সবটা শুরু করার একটা প্ল্যানিং এ চলে, আমার মনে হয় তো খুব বড় একটা সমস্যার আমরা সম্মুখীন হব। আমি এবার ইন্দ্রজিৎদার কাছে জিজ্ঞাসা করবো সেম প্রশ্নটাই যেটা জিজ্ঞাসা করছিলাম, যে যেমন ভাবে শুটিং এর ক্ষেত্রে প্রিকশন নিয়ে ওরকম ভাবে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা জানি না যে কিভাবে শুট হবে, যেটা সৃজনীও বললো যে কিভাবে হবে জানি না, এখন ওটা খুব একটা বড় কোয়েশ্চেন মার্কে আছে। আজকে ঠাকুর সবাই দেখতে যায়, দুর্গাপুজো যেটা নিয়ে তুমি কথা বলছিলে প্রথমেই আমার শোতে, যে দুর্গাপুজোতে কিন্তু বাঙালিরা সবাই পুরো ঝাঁপিয়ে যায়, এত মানুষের সমাগম হয়, সেখানে কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা পসিবল? হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আমরা যে ঠাকুরগুলো তৈরি করব, হ্যাঁ, তৈরি করার সময় তো আমাদের সোশ্যাল ডিস্টেন্স থাকবে না। তখন গায়ের সঙ্গে গা লেগে কিন্তু ঠাকুর তৈরি করতে হয়। একটা ঠাকুর যদি জোড়া গাঁথা করতে সময় 3জন লেবার লাগে, এবার 3জন সোশ্যাল ডিস্টেন্সটা পাবো কি করে? আমি হাতুড়িটা মারবো কি করে? নিচে একজন থাকবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্স তো থাকবে না। আর দুর্গা পুজো এমনই একটা পুজো, ওই পুজোকে কেন্দ্র করে আমাদের 50,000 কোটি টাকার হচ্ছে এই পুজোটা, পুরো প্যাকেজটা পশ্চিমবঙ্গে। তো শুধু পুজোকে কেন্দ্র করে যারা প্যান্ডেলওয়ালা, লাইটওয়ালা, যারা চুল শিল্পী, যারা চুল বানায়, দুর্গা ঠাকুরের চুল বানায়, যারা অর্নামেন্টস বানায়, মানে এইরকম প্রচুর আছে, প্রচুর। মানে আমি বলে বোঝাতে পারবো না যে কত জিনিস নিয়ে যারা প্যান্ডেল করে, তারা কিভাবে প্যান্ডেলটা করবে। আজকে আমি 12 ফুটের ঠাকুর আমি 10টা বানিয়ে রেখেছি, 9টা। এখন যদি কাস্টমার এসে বলে আমার 8 ফুটের, আমি 8 ফুটের ঠাকুর এবার পুজো করব, এবার আমি এই 12 ফুটের ঠাকুরগুলো কি করব? তখন তো আর আমি জানতাম না যে করোনা ভাইরাস আসতে চলেছে আমাদের পৃথিবীর বুকে। আচ্ছা ইন্দ্রজিৎ দা, আমি আরেকটা পয়েন্টও তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি এটা সলিউশন কি হতে পারে আমাকে তুমি, আমার একটা মনে হলো স্বল্প বুদ্ধিতে আমি যতদূর বুঝি, যে তুমি যেটা বললে যে অন্নপূর্ণা ঠাকুরের প্রতিমা বানানো হয়ে গেছে, তো সেটাকে আর কোনোভাবেই ওটাকে ভাঙতে হবে, বিকজ ওটা ছাড়া কোনো উপায় নেই। যদি এমন হয় কাঠামোটা পাওয়া যাবে, কাঠামোটা পাওয়া যাবে, বলছি
ওটা যদি রেখে মহাদেবটা দেওয়া হয়, সত্যি- যাদের তৈরি হয়েছে না, যদি তারা রেখে দেয় নেক্সট ইয়ারের জন্য, কোথায় রাখবে? এবার আপনি বলুন, দুর্গা ঠাকুর বানাতে গেলে, কালী ঠাকুর বানাতে গেলে তাকে তো ওগুলো সরাতে হবে, কেন ওগুলো তো বেরিয়ে যেত, পুজোর সময় তো বেরিয়ে যেত, কিন্তু ওগুলো রাখবে কোথায়? এত জায়গা আছে কলকাতা শহরে, একটা শোভাবাজার বুকে ওই রকম একটা জায়গা, কোথায় জায়গা রাখবে কোথায়? এটা একটা দুটো ঠাকুর না, পুরো কুমোরটুলি, শুধু পুরো কুমোরটুলি বলবো না, এরকম অনেক কুমোরটুলি হয়েছে, তারা ঠাকুরগুলো কোথায় রাখবে? তাদের এত জায়গা কোথায় পাবো? সুতরাং একটাই সলিউশন, ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় নেই। আর এই দুর্গাপুজো যদি না হয়, প্রায় 30% লোক না খেয়ে মারা যাবে, কারণ এই একদম। আমি এই প্রশ্নটা তোমাকে করতাম একটু পরে, যে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কারোর জন্য নয়, এটা হচ্ছে ইজ ফর দ্য মাস। যারা শাড়ির দোকান, আমার বন্ধু শাড়ির দোকান আছে, বল কি করব, শাড়ি তো মনে হচ্ছে বিক্রি হবে না, লোকে খেতে পাচ্ছে না, শাড়ি কে কিনবে? পুজো না হলে কে জুতো কিনবে? যারা 7 দিন ধরে, এখন দুর্গাপুজো মানে 8 দিনের পুজো, 8 দিনের পুজোতে যারা স্টল গুলো দিচ্ছে, তাদের সারা বছরে প্রায় 70% ইনকাম ওই 8 দিনে তারা করে, তারা যাবে কোথায়? যারা নাগরদোলনা, যারা একটা পার্ককে নিয়ে, যারা নাকি ওই যে নাগরদোলনা যত খেলার জিনিসগুলো আছে, তো তারা কি করবে? একটা প্যান্ডেল তৈরি করতে গেলে 25 জনের লেবার লাগে, তারা কি করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে? আর এখন কারোর বাড়িতে গিয়ে যদি বলি চাঁদা দিই, যার কাছে গত বছর ছিল 2000 টাকা চাঁদা, সে তো বলবে 200 টাকা নিন, সে তো বলতে পারবে না যে 2000 না, সেটাও দেবে কিনা কোনো ঠিক নেই। এবার ব্যানারগুলো আপনি দেবেন, আজকে খাদিম বলুন, অঞ্জলি জুয়েলার্স বলুন, আজকে কি তারা ওই ব্যানারগুলো দিতে পারবে? তারা তো লকডাউনে, তাদের তো বিজনেস বন্ধ হয়ে বসে আছে। মিনু শাড়ি সব তো দেখি, শুনুন, এখানে জিজ্ঞাসা করবো না, তুমি এটা খুব ভালো পয়েন্ট বলে দেবে, সেটাতেই জিজ্ঞাসা করবো যে তার মানে কোনো মতেই এই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা লাগু হচ্ছে, বা সবাই বলছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, তো সেটা মেনটেন করে কখনোই মানে কুমোরটুলি বা ঠাকুর ইন্ডাস্ট্রি যারা আর্টিস্ট আছে এটার সঙ্গে মেনটেন করতে পারবে, ইন্ডাস্ট্রি যারা একদম মানে হবেই না। আমার সঙ্গে আমার গায়ে লাগবে, আমি মুখটা তৈরি করব, আমাকে যদি না ধরে আমি মুখটা লাগাবো কি করে? একটা 12 ফুটের দুর্গা ঠাকুরের আমাকে তো ধরতে হবে। আমি তখন বলবো, এই আমাকে ছুস না, তুই সোশ্যাল ডিস্টেন্সে যা, তাহলে ঠাকুর তৈরি হবে না, তাহলে বন্ধ করে রেখে দিই, তাহলে ঠাকুর বন্ধ করে রেখে দিই। না, আমি একটু শক্তিদির কাছে আসবো। শক্তিদির কাছে একটা ছোট প্রশ্ন জিজ্ঞাসা করব, যে থিয়েটারের ক্ষেত্রে যদি এই ফিজিক্যাল ডিস্টেন্সিং বলা হয়, এটা কি অ্যাপ্লিকেবল করা যেতে পারে? দেখুন, যারা অভিনয় করছে এখন, তাও একটা টেবিল চেয়ার নিয়ে কিছু বক্তব্য অন্তত 2 ফুট দূরে দূরে, এরকম নাটক লিখলে করা যায় না, এরকম হবে না। তবে এক একটা থিয়েটারে তো 12-14 জন যদি স্টেজে থাকে, পেছনে কলা কুশলী তো আরো বেশি। নাটক যে করছি, ধরুন আমি যে একক অভিনয় করি, আমার পেছনে কিন্তু 4 জন মিউজিশিয়ান থাকেন, একজন আলোক থাকেন, একজন স্টেজ থাকেন, মোটামুটি তো 8 জন থাকছেই, 7 জন তো থাকছেই। সবাই কি স্টেজে মাস্ক পরে বসে থাকবে, আর পেছনেও তারা মাস্ক পরে থাকবে? মানে কিরকম একটা অদ্ভুত পরিবেশ। এবং শুধু তাই না, মানুষের নিঃশ্বাসকে বিশ্বাস করতে পারছি না। আমার বাড়িতে শুধু তাই না, ধরুন আমাদের অনেক তো কলেস্ট্রলে যে অনেক রকম সমস্যা থাকে, তারা ছাত্রী অজ্ঞান হয়ে গেল, যারা করোনা কিনা, যাতে ধরবার আগে সেই গ্লাভস পরে ওষুধ, মানে জীবনটা তো একদম, মানে বুঝতে পারছি না যে কি করে কি করব। আমরা যে বাসে যাব, ট্রামে যাব, যদি রাস্তা দিয়ে পড়ে যায়, একটা লোক তুলে দিল, দাঁড়ান দিদি পড়ে গেলেন, কতবার তো হুচট খাচ্ছি, কে ধরছে, মানে আমি তো সিনেমা নাটক, জীবনটা তো নাটক। আমি একটা পয়েন্ট হাইলাইট করতে চাই। আই ওয়ান্ট টু হাইলাইট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি করোনাতে কিন্তু প্যানিকটাও ভালো ছড়িয়েছে। এটা কিন্তু প্যানিক হবেন না, করোনা কিন্তু এমন রোগ নয়, করোনা ইজ নট লাইক ক্যান্সার যে হয়ে গেলেই লোকেরা মারা যাবে। এখন ক্যান্সারও কিউরেবল। তো আমি একটা বলবো যে যেমন ভাবে সোয়াইন ফ্লু হয়েছে, যেমন ভাবে ডেঙ্গু হয়েছে, যেমন ভাবে টাইফয়েড হয়েছে, করোনাটাও কিন্তু ওরকম ভাবে হয়ে যাবে। লোকেরা কিন্তু করোনার সঙ্গে ইউজ টু হয়ে যাবে, কারণ আমরা কিন্তু এখনো জানি না ভ্যাকসিন কবে বেরোবে। তো এখন আমরা যদি করোনার জন্য সবাই নিজেদেরকে টেনশনের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমরা একটা ডিপ্রেশনে নিজেদেরকে একটা ডিপ্রেশনে নিতে যাবো। তো আমাদেরকে পজিটিভ ভাবে ভাবতে হবে, আর ইমিউনিটি ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ট্রাই টু ডেভেলপ ইমিউনিটি, দ্যাট ইজ দ্য অনলি থিং উই ক্যান প্রিভেন্ট করোনা। ডু এক্সারসাইজ, ডু মেডিটেট, ডু টেক প্রপার ফুডস, দ্যাট ইজ দ্য অনলি থিং। ভিটামিন সি নিন, যেগুলো ডাক্তাররা বলছে সেগুলো করুন। আর
take proper precautions, do wear N95 mask or any kind of mask, do sanitize yourself as much as possible, do maintain physical distancing, not social distancing. I repeat, do maintain physical distancing, not social distancing, and of course, do listen to what state government is saying, do listen to what higher authorities are saying, because this is a high alarming time. Precautions are better than cure. Again I repeat, precautions are better than cure. প্রিকশনটা নিন, দেখবেন খুব সবকিছু ভালো হবে। প্রিকশন নিয়ে কাজ করুন, প্যানিক অযথা ছড়াবেন না, যেটা সবাই বলছে। প্যানিক হয়ে গেলে কিন্তু খুব মহা সমস্যা। শক্তিদি কি বলবে? অবশ্যই প্যানিক বলে না, যে মন কা বাগ খা জায়গা তো বন কা বাগ কে করে, একটা কথা আছে তো, মনের বাগ বলে মনের বাগে ধরছে, মানে বাংলা ভাষায় কথা বলে। তা মনের বাগ যদি ধরে ফেলে, কারণ আমি অনেককে দেখছি একটা বয়স সার্টেন, বাবা এখন বেরোবো না, একটা ষাটের পরেই যদি সুগার আর প্রেশার থাকে, এখন এই করতে গেলে ছুচিবাই গ্রস্ত একটা থাকে না। শুন, আগে না বলে না যে ভেতর থেকে না নিজেকে আপনি কত মেডিটেশন করবেন, কত মানে বলে যে এমনকি যেমন ধরুন এমন মেডিটেট করছে এমন লোক, তাকেও যখন দেখছি অসুস্থ হয়ে পড়ছেন, বলে চিঙ্গারি যে ভরকে তো সাবান উসে বুঝায়, সাবান যা আগ লাগে উসে কোন বোঝায়। যখন বড় বড় প্লেয়াররা, তারা তো মোটামুটি পজিটিভ থাকে, মার্কেটের ছেলে খাওয়া দাওয়া খাচ্ছে, ভিটামিন ডি খাচ্ছে, ভিটামিন সি খাচ্ছে, কি জিঙ্ক কোভিড খাচ্ছে, যে সব খাওয়ার পর যখন তো অসুস্থ হয়ে পড়ছে, তখন বলছে বাবা এটা তো, তারপরে আমরা বলি যা আছে কপালে তাই হবে, এরকম একটা। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্ন বলো, যে তার মানে স্টেজে কিছু করে হলেও ওই ফিজিক্যাল ডিসটেন্সিং আর কিছু প্রিকশন নিয়ে একটু হলেও চালানো যেতে পারে। গ্রুপগুলো যদি এখন অনেক গ্রুপে অনেক মানে অনেক নিয়ে নামে তো অনেকে, তাতে কিছুটা অসুবিধা হলে হতে পারে, যেমন একসাথে নাচ আছে, হাত ধরে নাচ আছে, সেগুলোকে অন্তত কিছু কিছু করে করা যাবে না, আমি সেটা বলি। আমি পজিটিভ দিকটা আমাদের ভাবতে হবে। আর অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে, এডুকেশন ডিপার্টমেন্টে, সেখানে যদি লোকেরা ফিজিক্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে, আমার মনে হয় সেটা অন হতে কোনো অসুবিধা। এটাই কি করে হবে, কারণ একটা ক্লাসে তো মোটামুটি মানে যখন বড় ক্লাসটা সেটা 96 জন বসে, 96, সেখানে হয়তো সেটাকে ভাগ করে নিতে হবে, মানে ভাগ করে আপনার 30টা করে, মানে বলছি মানে পাশাপাশি গাদাগাদি, মানে এখন সোম মঙ্গল বুধ উনি আসবেন, বৃহস্পতি শনি উনি আসবেন, কি আমি মানে কিছুই বুঝতে পারছি না। তবে এটা তো একটা রুটিন করে নিলে আমার মনে হয় হায়ার অথরিটি, যা ম্যানেজমেন্ট আছে বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, তারা একটা কিন্তু সলিউশন বের করতে পারবে। বাট ওই যে ইন্দ্রজিৎ দার ঠাকুরের কোনো সলিউশন নেই সোশ্যাল ডিস্টেন্সিং এর, বা আমি বলবো ফিজিক্যাল ডিস্টেন্সিং এ। আর ওই যে যেটা আমি সৃজনীর সঙ্গে কথা বলছিলাম, যে এখানেও কোনো মানে সলিউশন এখন অব্দি জানি না। তো আমি আরেকটা প্রশ্ন করব, তিনজনের কাছে আমি প্রশ্নটা করছি, আমি স্টার্ট সৃজনীর কাছ থেকে করব, যে সরকারের কাছ থেকে কি কি সাহায্য আরো পেলে? আমরা জানি আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন, উনি সবসময় মানুষের পাশে আছেন, যেটা ইন্দ্রজিৎ দাও বললো যে ওনার জন্যই বহু মানুষ যারা শিল্পী আটকে ছিল তারা ফিরতে পেরেছে। কিন্তু আরো কি কি করলে তোর মনে হয় যে তোর ফিল্ডে মানুষরা উপকৃত হবে, সেটা যদি একটু বলিস সংক্ষেপে। হ্যাঁ, যেরকম আমি একটা জিনিসই ভাবছিলাম, দেখো আর্টিস্ট ফোরাম থেকে কিন্তু অনেককেই হেল্প করা হচ্ছে, যাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা তো একটা টেম্পোরারি হেল্প, মানে সেটা কতদিন আর্টিস্ট ফোরামে বা কতদিন করবে। তো আমার মনে হয় যে এতদিন যে একেবারে ইন্ডাস্ট্রির ব্যাপারে কোনো উচ্চবাচ্য কোনো কথা, কোনো সলিউশন নিয়ে কোনো মানে আলোচনা পর্যন্ত হয়নি, সেই জিনিসটা একটু খারাপ ব্যাপার না? সেখানে আমরা সবাই বসে আছি যে আমরা কখন একটা কিছু শুনবো, একটা সলিউশন পাবো, সেখানে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। তো আশাহত যখনই হব তখনই নেগেটিভিটি তৈরি হবে, যেখানে পজিটিভ থাকার সুযোগটা পাবো না। আরেকটা জিনিস যেটা আমার কাছে প্রপার আনসার নেই, সেটা হচ্ছে এই যে রেন্ট নিয়ে যে অনেকেই, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকের বাড়ি তো অনেক দূরে দূরে, তারা রেন্ট নিয়ে হয়তো সাউথের দিকে মানে স্টুডিও বলা হয়েছে যে রেন্টটা ইমিডিয়েটলি না চাপাতে, এটা বলা হয়েছে। যেমন ভাবে ইমিডিয়েটলি না, মানে ইমিডিয়েটলি দিতে হবে না, যদি এই লকডাউনের মধ্যে না দিক, কিন্তু পরে দিলেও চলবে, সেটা বলেছে। হ্যাঁ, সেটা পরে দিলে চলবে বুঝতে পারছি, কিন্তু তুমি ভাবো একটা জিনিস, যে আমরা এখন ঘরে বসে আছি, আমাদের একটা টাকাও ইনকাম হচ্ছে না। এবার যখন আমার 2 মাস 3 মাস হয়ে গেল, আমার সেই রেন্টটা কিন্তু ডাবল থেকে ট্রিপল হয়ে যাবে। লকডাউন খুললে সেই রেন্টটা সে কিভাবে দেবে? কারেক্ট। তারপরে তো প্রত্যেক মাসে এটা অ্যাড হবে, সেটার কোনো প্রপার রুলস আমরা এখনো পাইনি, কিন্তু যে আদেও ল্যান্ডলর্ডরা টাকা নেবে নাকি নেবে না, নাকি কবে নেবে, সেটা কতদিন তাদের মার্সি করা হবে, কিংবা কি উপায়। যদি এটা ছোট ছোট ইনস্টলমেন্ট করে দেওয়া হয়, আমার মনে হয় একটু প্রেসারটা একটু কম থাকবে। সাপোজ কারো যদি 100 টাকা ভাড়া, আমি এক্সাম্পল দিচ্ছি, তাকে যদি
2টো খাপে বা 4টে খাপে যদি সে দিতে পারে সেই 100 টাকা, টোটাল যদি 3 মাসের হিসাবেই হয়, সেটা আমার মনে হয় সেটা অনেকটা বেশি ভালো হবে। যদি এটা না একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ওই যে বলে না যে ডিরেক্টর প্রডিউসারের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ একটা ভালো সিনেমা বা একটা ভালো সিরিয়াল হয়, ঠিক সেইভাবে আমার মনে হয় এটা সরকারের এটা আন্ডারে এটা পড়বে না, এটা ওই মানুষ দুটো অনেক জায়গায় কিন্তু করে দেওয়া হয়েছে, যেরকম আই থিঙ্ক মহারাষ্ট্র করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে রেন্ট এই কমাস মানুষের এরকম অবস্থা, সেই কমাস রেন্ট নেওয়াও চলবে না, আর তাদের বাড়ি থেকে বের করে দেওয়া চলবে না। কারণ মাঝখানে আমি দেখছিলাম যে আমাদের এখানে হচ্ছিল, যারা নার্স যারা ভাড়া নিয়ে আছে তাদের তো আমি এরকম একটা ঘটনা দেখেছি। আমার একজন পরিচিত নার্স, আমি সেটা আবার ইনক্লুড করব আমার শোতে, শি ওয়াজ সার্ভিং দ্য সোসাইটি, শি ওয়াজ ইন দ্য হসপিটাল ফর 15 days। খুব ভালো পয়েন্ট, 15 days হাসপাতালে সে ছিল, তাকে সেই এরিয়াতে কেউ ভাড়া দেয়নি। এটা ভাবা যায়? আমরা কোন মানে যেটা সৃজনী খুব ভালো একটা পয়েন্ট হাইলাইট করেছে, তাতে আমি বলে ফেললাম জিনিসটা। আমি বলবো মানুষকে একটু মানবিক হতে হবে। আমি তারপর ফোন করে সেখানে প্রশাসনের সাহায্য নিয়ে আমি করে দেই। সে ভাড়াওয়ালা যে বাড়িওয়ালা আছে, সে আমাকে বলেছে আমার যদি করোনা হয় আমি আপনাকে দেখে নেবো। আমি বলেছি তো ভালো, দেখে নেবেন, কিন্তু সেই নার্স বা সে স্বাস্থ্যকর্মী তাকে আমি এইভাবে হাসপাতালে রাখতে পারবো না। আমার কাছে যেহেতু ফোনটা এসছে, আই উইল ডেফিনেটলি সার্ভ হার, আই উইল ডেফিনেটলি হেল্প হার, বিকজ তারা হচ্ছে আমাদের অ্যাসেট। সেইভাবেই যেটা সৃজনী বলছিল যে সমস্ত আর্টিস্টরা এখন আজকে দিতে পারছে না টাকা, বিকজ তাদের পেমেন্ট আসছে না, তাদেরকে আমি বলবো যারা রেন্টে যারা মানে যারা ল্যান্ডলর্ড, তাদেরকে একটু মানবিক হতে হবে, তাদেরকে তাদের সঙ্গে একটু কোঅপারেট করতে হবে। ইনস্টলমেন্টে টাকাটা নিই, তারা তো বলছে না রে বাবা যে আমরা টাকাটা দেবো না। আর আমার মনে হয় সরকার যথেষ্ট মানবিক সরকার, তারা যদি এগুলো দেখে যে ল্যান্ডলর্ড এরকম কিছু করছে, তারা অবশ্যই ল্যান্ডলর্ডের এগেনস্টে কোনো অ্যাকশন নেবে, আমার মনে হয়। এটা খুব ভালো পয়েন্ট সৃজনী হাইলাইট করেছে। আরেকটা আমি এবার গভর্নমেন্ট হেল্প, কিন্তু ব্যাপারটা কি বলে তো, মানে এখান থেকে যদি এটা ডিক্লেয়ার করে দেওয়া হয়, তাহলে মানে কোনো একটা রুলস, কোনো একটা মানে জিনিস প্রপারলি সেটা যদি ডিক্লেয়ার করে দেওয়া হয়, তাহলে ল্যান্ডলর্ডদের সাথে তাদের ঝগড়াঝাটিটা করতে হয় না। তারাও জানে এই রুলসটা এটা হবে, আর এরাও জানে এটা হবে। ঠিক ঠিক, এটা খুব ভালো একটা পয়েন্ট। টানা হ্যাচাটা হয় না। তো আমি আরেকটা প্রশ্ন করব আমাদের ইন্দ্রজিৎ দা আর শক্তিদির কাছে, যে গভর্নমেন্টের কাছ থেকে কি কি হেল্প পেলে তোমাদের ইন্ডাস্ট্রি ভালো হয়। আমি প্রথমে ইন্দ্রজিৎ দাকে জিজ্ঞাসা করবো, দেন শক্তিদির কাছে। আমি শক্তিদির কাছে জেনে নিচ্ছি। শক্তিদি কি বলবে? আমি বুঝতে পারছি না যে কি করলে কি হবে। এই যখন শুনলাম যে ভাড়াটা কমাতে হবে বা ভাড়াটা মানে ইনস্টলমেন্টে, এবার যে বাড়িওয়ালা তার সংসারটা কি করে চলছে, সে যদি ভাড়া দিয়েই মানে খায়, মানে সবই না একটা ভীষণ জটিল একটা জরুরি। যেমন ধরো যে এক লোকটা আছে, তারা তো কোনো মতে একটা বাড়ি করে ওকে 4000 কেউ এভাবে ওটা দিয়েই তার সংসার চলছে, তখন সে কি করবে? এখন দেখুন গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা প্রত্যাশা, আমাদের তো শেষ নেই, হ্যাঁ, কিন্তু আমাদের এই যে শ্রমিকদের আনায়নের, আমরা জনবিস্ফোরণ, আমাদের যে জনসংখ্যা, হ্যাঁ, আমি না মানে এ বলছে একটা পয়েন্ট আমি হাইলাইট করব এখানে। জনসংখ্যা বলেছে, মাস পপুলেশন, এটা বুঝতে হবে। অনেক লোক ফেসবুকে দেখেছি গভর্নমেন্টকে ট্রল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা গভর্নমেন্টকে ট্রল করবেন না। ডোন্ট ট্রল এনি গভর্নমেন্ট, বিকজ আই ফিল দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু সাপোর্ট আস। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার পপুলেশন। আজকে ইটালি, আজকে ইউকের পপুলেশন আর আমাদের ইন্ডিয়ার পপুলেশন ভাবলে, ওখানে একটা দেশের পপুলেশন ইজ ইকুইভ্যালেন্ট টু হিয়ারস আ স্টেটস পপুলেশন। তো সেটা আমাদের বুঝতে হবে, যেটা সত্যি বলেছে। আজকে ওখানে যারা, আমাকে একটু বলতে দাও, ওখানে যারা আজকে মানে ওখানে বিশিষ্ট মানুষ যারা ওখানে গভর্নমেন্টে আছেন, তারা ওটাকে মোকাবিলা করতে পারছেন না ওই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। তো সেখানে তো ইন্ডিয়া বলো, আমাদের বেঙ্গল বলো, অনেক ভালো কাজ করছে। আমি বলবো বেঙ্গল তো আজকে এই পপুলেশন নিয়ে প্রথম দিকে সমস্যা হচ্ছিল, সেগুলোকে ওভারকাম করে যতটা পারছে চেষ্টা করছে। কারণ আমরা তো কেউ এক্সপেক্টেড ছিল না এরকম একটা কোভিড-19 আমাদের মাথার উপরে আসবে, এটা আমরাও জানতাম না, সরকারও জানতো না। তো আমি সবাইকে বলবো, প্লিজ ডোন্ট ক্রিটিসাইজ এনিবডি, বিকজ ক্রিটিসাইজিং এনিবডি ইজ ভেরি ইজি, বাট ওয়ার্কিং ফর আ পিপল ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। ডোন্ট ক্রিটিসাইজ ফর আ পিপল, give time to our people and stand by the society. That's the only thing. আমি শক্তিদিকে বলবো যে কন্টিনিউ করতে। না, আমার কথাটা হচ্ছে যে জনবিস্ফোরণ, তো এ বলছে আমাকে দেখছে না, ও বলছে আমাকে দেখছে না। সেই আমাদের একটা মায়ের যদি
এখনকার দিনে যদি 6টা 7টা বাচ্চা থেকে মা এটা আমি খাইলাম না, মা ওটা পেলাম না, সেই টানাটানি করে না, ঠিক সেরকম অবস্থা। একটা সেক্টর বলে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আমি বলবো আমাদের এই টাকাটা পাইনি কেন, ও বলবে আমাদের এই যে ক্লাস ডিস্টার্বের এটা বলবে, ফিল্মের লোকেরা বলবেন এরকম, যারা স্বাস্থ্যকর্মী। আপনার সরকারেরও তো ট্যাক্সটা আসে আমাদের টাকা থেকেই, যারা কাজ করছে। আর এবারে আমাদের ইনকামের 3 মাসের মাইনেটা ধরে দিতে হয় ট্যাক্স হিসেবে, যা সবারই করে মোটামুটি। তারপর আমি যদি এটা করি সেটা করি, আমি বাড়ির লোন করলাম, সেটা এসে কাটাকাটি গেল, এটা আলাদা ব্যাপার। আমরা দেব কোথা থেকে জায়গাটা সোর্স? তবে হ্যাঁ, আমাদের ইচ্ছা, নিষ্ঠা, ওই যে স্বাস্থ্য, আমরা যেসব তেতো খাওয়া আগের দিনে যে সেইগুলো একটু খেয়ে দে ঠিকঠাক করে, ওই নিম পাতা, একটু গিলোই, এসব যদি টোটকা টোটকা খেয়ে দে, একটু দুধের মধ্যে হলদি, এগুলো খেয়ে যদি রোগ প্রতিরোধ বাড়িয়ে নিজেদের স্ট্রেংথটাকে নিজের, যেমন মাঝখানে আমাদের টিভি গুলো খুব নিজেকে বুঝতে হবে আর প্রিকশন নিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আর তাহলে এই যে লোকেরা বলছে পারচেসিং পাওয়ারটা বাড়াতে হবে, তাহলে আমরা চটজলদি এই মানে এই সিনারিওটাকে ওভারকাম করব। এটা শক্তিদি আর আমার সৃজনীর কাছে, দুজনের কাছে আমি প্রশ্ন করব, পারচেসিং পাওয়ারটা বাড়লে কি আমাদের সত্যি এই ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু ভালো দিকে যাবে? দেখুন, দূরে বসে কথা বলা মানে না, জীবনটা ম্যাটার অফ চান্স। আমি টেবিলের ওপাশে বললাম আর এপাশে বললাম, দুটোর মধ্যে অনেক পার্থক্য। এখন আমি যে প্লাস্টিকের তৈরি করে বল, আমি শুধু বল কিনবো? ধরুন যার একটা বলের কারখানা আছে, বা আমি এখন বল কিনে খেলার তো সময় নয়, আমি যতটাই পারবো, বা এখন একটা জিনিস কেনার পরে এই যে খাওয়ার দাওয়ার জিনিস কিনছি, তখন আমার দেখতে হবে কোনটা হাত লাগাচ্ছে, কোনটা কি না, নিজেদের মানে সবাইকে সবকিছু নিয়ে দাঁড়া, এটা নিজের মোটামুটি ঘরের খাওয়ার চেষ্টা করছে লোকে মোটামুটি। এখন যেটা হয়ে গেছে, পাউডারটা যে বানাচ্ছে ঠিক আছে, দেখছি না সবাই যে কোনো কিছু বল, ওখানে কিন্তু মানুষ বেশি দেখে, টেলিভিশন গুলো কিন্তু ওখানেই বেশি দেখা হয়, আমি দেখেছি। একটা জিনিস হচ্ছে, দেখো আমাদের দুটো দিক ভাবতে হবে। একটা হচ্ছে যে দুটোই টিকিয়ে রাখতে হবে, কারণ 1 নম্বর সিরিয়ালটা এখনো কিন্তু প্রচুর রুরাল এরিয়াজ আছে, সেখানে কিন্তু মানুষ একটা টেকনিক্যালি উন্নত নয়, তারা কিন্তু সিরিয়ালটাকেই সত্যি ভাবে। তারা ভাবে যে যেরকম আজকে দেখো, আজকে যদি সিরিয়ালে কোনো প্রচন্ড কেউ যদি ইংলিশ ওয়ার্ড ইউজ করে, প্রচন্ড হাই প্রোফাইল কিছু দেখানো হয়, সেটা কিন্তু রুরাল এরিয়াজ অব্দি পৌঁছবে না, তারা বুঝতে পারবে না, তাদের অসুবিধা হবে, তারা নিজেদের সাথে কানেক্ট করতে পারবে না। নিজেদের আমরা তো যেটা টিভি মানে সামনে দেখি, তার সাথে নিজেকে কানেক্ট করি, সেটা ওয়েব সিরিজ হোক, সেটা সিনেমা হোক, সেটা যেটাই হোক, আমরা কানেক্ট করি। আমরা হয়তো দুটো ওয়েবের এপিসোড দেখে 3 নম্বরটা কেন দেখি? কারণ আমরা তার মধ্যে ঢুকে গেছি, আমরা ফিল করছি যে এটা সত্যি, এটা হচ্ছে, এই ঘটনাটা এর পরে কি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ওয়েব নিয়ে কথা বলছো, হ্যাঁ এখন ওয়েবটা অনেকটাই বেশি উন্নত। তার কারণ হচ্ছে একটা জিনিস হতে পারে যে এখন আমরা তো আস্তে আস্তে, এখন ঘরে ঘরে সবাই, 5টা মানুষের মধ্যে 4টে মানুষ ওয়ার্ক সেক্টরে বিলং করে, কেউ বাড়িতে বসে থাকে না কিছু। যখনই তারা ওয়ার্ক সেক্টরে বিলং করছে, তাদের একটা ওয়ার্কিং শিডিউল তৈরি হচ্ছে, এই শিডিউলের মধ্যে তারা সিরিয়াল দেখার টাইম পাচ্ছে না, তারা অটোমেটিক তাদেরও ইচ্ছা করে দেখতে, যারা নেশা রয়েছে যাদের দেখা যে এই সিরিয়ালটা দেখবো, সিনেমা হোক, টেলিভিশন হোক, সবটাই দেখতে হবে, কিন্তু তাদের কাজের প্রেসারের জন্য তারা ফোনে দেখে। খুব ভালো। তারা তখন অ্যাপে দেখে, তারা জি5 এ দেখে, তারা হটস্টারে দেখে। আমি তো আমার এপিসোড গুলো অনলাইন মানে লাইভ দেখতে পাই না, আমি তো দেখি হটস্টারে। মানে আমি নিজে আমার সিরিয়ালের টিআরপি কোনোদিন বাড়াতে পারিনি, ইদার আনটিল এন্ড আনলেস আমার ছুটি থাকুক সেদিন। তো সেটা যদি আমি দেখি, হ্যাঁ সেটা ভেবে দেখলে সেটা একটা মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই বাঁচা উচিত, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই একটা অডিয়েন্স আছে, তো এভরিবডি শুড সার্ভাইভ। আমাদের যখন শোটা শুরু করেছিলাম, আমার টেকনিক্যাল টিম বলছে অসাধারণ হয়েছে, বিকজ আমার এটা শোতে আমার প্যাটার্নই ছিল আমি একটু মানে ন্যাশনাল অডিয়েন্সকে একটু কেন্দ্র করে করবো। বাট তারপর আমাকে আমার টেকনিক্যাল টিম বললো যে না দাদা, তুমি একটু মানে ডোন্ট গো একটু মোর ইংলিশ থিংস, বিকজ আমি একটু ইংলিশে বেশি কথা বলি, সবকিছু বলতে যাই, তো বলো ইংলিশটা একটু কম করে, যেটা একটু আগে সৃজনীও বললো যে যেটা বাংলার ক্রাউড তো বেশি আমাদের, তো ওটাকেই আমাদেরকে কেন্দ্র করে কাজ করতে হয়। তো খুব ভালো পয়েন্ট সৃজনীয় হাইলাইট করলো। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওটিটি ফিউচার, তো ওটিটি তো ছিল, আছে, থাকবে, তার সাথে এগুলোও সার্ভাইভ করবে, সিনেমা হলও সার্ভাইভ করবে, করোনা চলে যাবে আর সবাই প্রিকশন মেনটেন করে কাজ করবে। আর তার সাথে
টেলিভিশন তো লোকে দেখবেই, কারণ আবার যখন টেলিভিশনে কন্টেন্ট আসবে তখন মানুষ পাগলের মতো দেখতে চাইবে। ওই যে সমস্ত গ্রাম বাংলার মানুষের কথাও বলে যে অপরচুনিটি যেমন যাচ্ছে অপরচুনিটি সেরকম ভাবে কিন্তু আসছেও, সেটাও আমাদেরকে বুঝতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ইন্দ্রজিৎ দাকে ফাইনালি পেয়েছি। ঠিক আছে, আমি ইন্দ্রজিৎ দার কাছে প্রশ্নগুলো করবো, জাস্ট এটা নিয়ে নেই। একটা কথা বলবো, আমাদের কি বছরের বনবাস রামচন্দ্র যে পরীক্ষা দিয়েছিলেন করেনি, এটা হয়নি এখন। মাত্র আমরা 12 মাস কি 2 বছর, সে দুটো আমাদের পরীক্ষা। এমনকি মহাভারত বনবাস গেছিলেন, আমরা বড্ড চটজলদি আমাদের পেতে চাই। রাইট, একটু ধৈর্যটা ধরতে হবে, আর অবশ্যই অল্টারনেটিভ গুলোকে মাথায় রাখতে হবে, আর আমাদেরকে বুঝতে হবে যে অপরচুনিটি যেমন যাচ্ছে সেরকম যে অপরচুনিটি আসবে, তো সেটাকে সময় মতো সেটাকে গ্র্যাব করতে হবে। উই নিড টু সিক দ্য কারেক্ট অপরচুনিটি এট দ্য কারেক্ট টাইম, ওই কারেক্ট ওয়ের মতো এটাকে আপগ্রেড করতে হবে। একদম একদম একদম। আমি একটু এবার ইন্দ্রজিৎ দার কাছে যাবো। ইন্দ্রজিৎ দা, কেন তোমাকে সংক্ষেপে আমাকে তিনটে প্রশ্নের জবাব দিতে হবে। সেটা হচ্ছে সরকারের কাছ থেকে কি কি হেল্প আরো পেলে তোমাদের ভালো হবে সেটা বলবে। দ্বিতীয় হচ্ছে যে রিসেশন তোমাদের মার্কেটে এরকম ভাবে এফেক্ট করেছে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে দুর্গাপুজোটা যদি এবারে ডিজিটালি হয়, মানে দুর্গাপুজো হলো, প্রতিমা গেল, ঠিক আছে, এটা যদি ডিজিটালি দেখানো হয় মানুষকে বাড়িতে বসে, সেটা কি একটা অল্টারনেটিভ ওয়ে হতে পারে? ইন্দ্রজিৎ দা, হ্যাঁ, এই নম্বর আমি অ্যানসারটা আছি। আমি বুকের 17 থেকে রবিবার তারা বলছে আমরা পাড়ার লোক মিলে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন পুজোটা করি। তার জন্য রবিবারকে বুকিং করেছে, মানে গতকাল এটা করেছে পাড়ার লোক, যাতে না ঢুকতে পারে। আমাদের নিজেদের পাল্লা করতে হবে, আমরা নিজেরা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে কাজগুলো করতে পারবো। আর এটা বলেছে জানো, মানে 30% অ্যামাউন্ট কমে গেছে ঠাকুরের দাম। বললাম যাচ্ছে সেটা আমি একটু ইন্টারাপ্ট করবো ইন্দ্রজিৎ দাকে। আমি জিজ্ঞাসা করেছি যে ডিজিটাল মিডিয়াম থ্রুতে প্রতিমা গেল, কিন্তু ডিজিটাল মিডিয়ামের সূত্রে কি সেটাকে আমরা দেখাতে পারি? তাহলে দেখিয়ে যে পুজোটা যেটা আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন আমাদের যেতেই হলো না, আমরা বাড়িতে বসে পুজোটাকে দেখতে পেলাম। কোনো জায়গায় আছে, মানে আমি কলকাতাতে দামি পুজো শুনেছি, তারা আগের 2 বছরে করেছে, যারা প্রবাসী বাঙালি আছে তারা কিন্তু পুজোটা শুধুমাত্র তারা দেখেছে পুজোটা, বা প্রবাসী বাঙালি হয়ে সেখানে বসে সেখানে তারা পুজো করেছে, তারা দিয়ে কিন্তু করেছে, অঞ্জলি দিয়েছে। আমাকে আগে শেষ করতে দিন, তারপর আপনি বলবেন আপনার। সেটা আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর দিন আমাকে। তাহলে কি করতে হবে? যারা সাত দোকান, খাদের স্টল, তাদের লস, তাদের সব লস। যদি ডিজিটালে যদি আমরা দেখি টিভিতে বসে, তাহলে আদার্সে আমার প্রথমে আমার বিক্রি হয়ে গেল। ঠিক আছে, আমাকে ভাবটা আমি টোটাল পুরো পুজোকে কেন্দ্র করে যে যত আমাদের আছে ইউনিট আছে, একটা ছোট্ট কথা ইন্দ্রজিৎ, একটা ছোট্ট কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি লস কেন ভাবছেন? যেমন ভাবে আমরা সিনেমা দেখি সেরকম ভাবে যদি আমরা পুজোটাকে দেখি, একদম আমি ধরুন দর্শক, ঠিক আছে, আপনি পুজোতে গেলেন, ওই সময় যদি ফোনের মাধ্যমেই যদি সবকিছু হয় বা অন্য কোনো মিডিয়ামে, তাহলে তো অন্তত ভাবে পুজোটা সার্ভাইভ করবে। কারণ অনেক জায়গায় কিন্তু লোকেরা ভাবছে, ভয়ারও আছে যে পুজোটা এবারে করবে না, সেই জায়গায় অন্তত যদি এটা ইমপ্লিমেন্ট করা হয় তাহলে পুজোটা অন্তত হবে। সেটা একটা ভালো প্রপোজাল। আমরা সরকার ব্যাপার এখন আসছে, বিভিন্ন জায়গায় ঠাকুর গুলো রেখে দিল টিভির মানুষ, মানে ভালো 2.5 মাসে লস হয়ে গেছে। সেটার মাধ্যমে আমাদের শিল্পীদের, প্রত্যেকটা শিল্পী যদি লোনের ব্যবস্থা করে দেয়,
মানে সেটা সুবিধা হবে। লেবারটা একটা মেন ব্যাপার আছে, এটা খুব শুধু ব্যাপার না, চাকরি রয়েছে, অর্নামেন্টস রয়েছে, চুল রয়েছে, এবার সুতি খড় রয়েছে, মাটি রয়েছে, দু রকমই রাখে। এক লোকের থেকে আয়ন হারবার থেকে একটা এটা করলে এটা হচ্ছে এটা তলার থেকে তুলতে হয়। মানে একটা জিনিস নিয়ে কিন্তু দুর্গা ঠাকুর এতে একটা সাহায্য দিতে, তাহলে কিন্তু আমরা ঠাকুর পাবো। একদম ঠিক বলেছে। লোনের যদি ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হবে, তাতে অনেক শিল্পীদের ভালো হবে। ইন্দ্রজিৎ দা খুব ভালো একটা পয়েন্ট হাইলাইট করেছে। আমি একটু আমাদের সৃজনীর কাছে যাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রিতে রিসেশন কতটা হবে বলে তোর মনে হয়? কথাটা খুব কেটে কেটে আসছে। বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে রিসেশন কতটা হবে বলে তোর মনে হয়? দেখো, সবকিছুর তো একটা খারাপ দিক আছে, কিন্তু খারাপটা ভেবে চললেই খারাপ, আর সেখান থেকে উঠে দাঁড়ানোটাই বড় কথা। যেরকম দেখো, আজকে আমরা যে জিনিসটা হ্যাবিট রেখেছি সেটা থেকে অফকোর্স একটা নতুন জীবনযাপন, নতুন স্টাইলে যাওয়ার জন্য আমাদের মেন্টালি সেখানে প্রিপেয়ার হতে হবে, কিন্তু অসম্ভব কিছু না, সবটাই সম্ভব। আমরা সেইভাবেই সেটাকে আবার নতুন করে গড়ে তুলতে পারি, তৈরি করতে। পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে আর পজিটিভ ভাবতে হবে, তাহলেই পজিটিভ কিছু হবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তিনজনকে প্রশ্নটা করছি। লকডাউন উঠে যাওয়া মানেই কিন্তু এটা নয় যে করোনা চলে যাওয়া। খুব ভালো কথা, করোনাটাকে কিন্তু নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, সেটা আমরা সবাই জানি। ওটা হচ্ছে যেরকম ডেঙ্গি, টাইফয়েড হবে, সেরকম ভাবে ডিজিজ হয়ে যাবে, খুব নর্মাল ভাবে আমরা সেটা পরবর্তীকালে। তো মানুষদের জন্য যারা যারা যে ইন্ডাস্ট্রিতে আছে, অনলাইন করে প্রত্যেকে বলুন, প্রত্যেকে বলো অনলাইনে করে যে তাদের উদ্দেশ্যে তোমাদের কি বার্তা থাকবে। আমি শক্তিদির কাছে যাব। সব ভালো দিন আসবে, ভালো দিন আমরা বৈশালো ভাষা সবকিছু আমরা জয় করব। আর সবাইকে সবাইকে শুনতে পেলাম, সবাইকে প্রপার প্রিকশনস নিয়ে কাজ চালাতে হবে, করতে হবে, সব কাজ করতে হবে। এবং মানুষ আমাদের এই লকডাউন আমাদের শিখিয়ে দিল স্বাবলম্বী হতে, ধৈর্য ধরতে, ধৈর্যের রান্না নিজের করে খেতে। আমরা অনেক খুব মানে স্বাবলম্বী হতে, ধৈর্য ধরতে, আর তার সাথে মানুষকে মানুষের পাশে দাঁড়াবারও কিন্তু একটা বড় শিক্ষা দিয়েছে। আমি এবার একটু আমি সৃজনীর কাছে যাব। যে সৃজনী কি মনে হচ্ছে? সৃজনী, এটা এই উত্তরটা দে। যে লকডাউন মানেই তো চলে যাওয়া নয়, তো মানুষের জন্য কি বার্তা থাকবে, যে কিভাবে মানুষ কি প্রিকশন নিতে পারে বা কি করবে, ছোট করে বল। আমার মনে হয় গভর্নমেন্ট যেটা বলছে, যে রুলস এন্ড রেগুলেশন গুলোর মধ্যে দিয়ে চলতে বলছে, আমাদের সেগুলোকে মানে বাড়িতে বসে আমরা ঠিক ভুলটা বিচার না করে অন্তত নিজেরা প্রত্যেকজন এক একজন করে চেষ্টা করি যাতে সঠিকটা করা যায়, ঠিকভাবে চলা যায়। আজকে এ ভুল, কালকে ও ঠিক, এইগুলো করে আমরা কিছু করতে পারবো না। আমাদের কাজটা করেছে, আমাদের ভালোভাবে থাকার, মেন্টালিটিটা তৈরি করার, পজিটিভ থাকতে হবে। অবশ্যই পজিটিভিটিটা খুবই দরকার, যাতে আমরা কেউ ভেঙে না পড়ি, যাতে কোনো নেগেটিভিটি ভাবতে হবে, নেগেটিভিটি কাউকে ব্লেম করা যাবে না। আর আমরা যেরকম শারীরিকভাবে উইক হলে কখন আমাদের অ্যাটাক করবে, সেরকম মানসিকভাবে উইক হলে আমরা বাঁচতে ভুলে যাবো, আমরা বাঁচতে পারবো না। একদম, আমরা এখন মানে অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছি। এখন একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যেমন ভাবে করোনার একটা সমস্যা হয়, সেরকম নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে। আসলে আমার কাছে এগুলো সমস্ত কিছু পরে আসছে, যখন লোকেরা বলছে ইনস্ট্যান্টলি আসছে না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। যেভাবে আমরা এটাকে জয় করে বেরোচ্ছি, সেভাবে আমরা করোনাকেও জয় করে বেরোবো। নেটওয়ার্ককে জয় করবো, করোনাকে জয়। আমাদের এই নেটওয়ার্ক ইস্যুটা মানে থাকা সত্ত্বেও আমাদের শোটা কিন্তু চলছে, সেরকমই আমাদের লাইফটাকে চালিয়ে যেতে হবে। এরপর কোভিডের তো বড় কিছু আসতে পারে। খুব দামি কথা বলেছেন, লাইফ হ্যাজ টু গো অন। আচ্ছা, ইন্দ্রজিৎ দাকে বলবো। ইন্দ্রজিৎ দা, তুমি একটু লকডাউন মানেই তো রয়েছি, আমরা হয়তো মানে নিজেদের জীবনে মানে ভাবছি আমরা সব হাতের সামনে পেয়ে গেছি, সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবল। সেই জিনিসটা আমাদের একটা শিক্ষা কিন্তু বটেই, যে আমাদের সব ভাবে থাকার জন্য উপযুক্ত হতে হবে, আমাদের সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। সেলফিশনেস সব থেকে বড় খারাপ দিন। খুব দামি কথা বলেছি, সেলফিশনেসটাকে ছাড়াতে হবে, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
কেউ কাউকে কিন্তু ছাড়ে না। যখন কোনো বাজে পরিস্থিতি আসে, যখন কার পয়সা বেশি, কার status বেশি, এইগুলো দেখে কিন্তু হয় না। কিচ্ছু হয় না। খুব দামি কথা বলেছে। আমি একটু ইন্দ্রজিৎ দার কাছে যাব। ইন্দ্রজিৎ দা, তোমার কি মনে হয়, প্লিজ বলো, লকডাউন মানেই তো এটা নয় যে করোনা চলে যাবে, লকডাউন ওঠা মানেই তো করোনা চলে যাওয়া নয়। তো তোমার কি মনে হয় যে এরপরে মানুষের জন্য তোমার কি বার্তা থাকবে, কি কি প্রিকশন নেবে আর কি কি করবে, প্লিজ বলো। যেটা বল তার সঙ্গে আমি একই ভাবলে হবে, পজিটিভ ভাবতে হবে। আর আমি বিশ্বাস করি কাছে দেবতা মানে ভগবান, বিশ্বাস করি। আমার মনে হয় দুর্গাপুজো একটা 6 মাস বাকি, 7 মাস মতন বাকি আছে। এবার একটা আমি যেবার মানে অপরে এন্ডে দুর্গাপুজোটা পড়েছে, যেটা কোয়াছুরি হয়নি, নয় মে হয়েছে ফার্স্টে অক্টোবরে। এবার চলে গেল। আমি বিশ্বাস আমি তো করি বিশ্বাস করি ওই সময় করোনা দেশ থেকে চলেও যেতে পারে, অথবা যেতে পারে যে ভ্যাকসিনটা। একদমই আমরা পজিটিভ বিশ্বাস করব, পজিটিভ চিন্তাধারায় নিজেদেরকে উদ্বুদ্ধ করবো আর পজিটিভ ভাববো, যেটা ইন্দ্রজিৎ দা বললো, খুব ভালো কথা বললো। এবার অনেক আমরা মানে ডিসকাশন করেছি, আমরা নানান রকম টপিক এনেছি আমাদের শোতে, সেখানে অনেক রকম আমাদের বলে না একদম হিউজ স্টর্মিং ডিসকাশন হয়েছে। তিনটে দিক থেকে এসে তিনটে জিনিস নিয়ে, তিনটে তাদের লাইফে নিয়ে, তাদের প্রফেশন নিয়ে কথা বলেছে। আমি অসংখ্য সবাইকে ধন্যবাদ দেবো যারা এসেছেন আমার শোতে, শক্তিদি, সৃজনী এন্ড অবভিয়াসলি কুমোরটুলির আজকে শিল্পীদের কথা বলেছে। এবারে আমরা লাস্ট আমাদের হচ্ছে রিল্যাক্সেশন ফেজ, মানে আমরা এবারে কিছু ভালো কথা আলোচনা করব, মানে পজিটিভ কথাবার্তা। মানে আমি সবাইকে জিজ্ঞাসা করব ওয়ান বাই ওয়ান যে এই করোনাতে দুটো জিনিস বাড়িতে থেকে কি শিখতে পেরেছো, পজিটিভ জিনিস, ঠিক আছে? দুটো শুধু নাম বলতে পজিটিভ দুটো জিনিস কি শিখতে পেরেছো করোনার এই লকডাউনের জন্য। এই উত্তরটা নেওয়ার আগে I would like to thank all the team of Just News and Just Studio, and of course CEO of Just News and Just Studio, Suchandra Vania, for initiating this great idea of talking straight with Sandeep, and Chandrodoy, Shomita, Pratik and my Just Studio team jara raat din khete pariশ্রম করে ওটাকে হিট করতে, because they are the main warriors who are working really hard to make this show a big hit. I am only the face, nothing else. তো আমি সবাইকে ধন্যবাদ দিলাম। সবাইকে এবারে আমি রিল্যাক্সিং ফেজের কথা, যে দুটো ভালো কি কাজ শিখতে পেরেছে মানুষ লকডাউনে, সেটা আমি জেনে নেবো। আমি সৃজনীর কাছে আমার প্রথম পয়েন্ট তো থাকবেই পজিটিভিটি। অফকোর্স পজিটিভ, সেটা লকডাউন কেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকা জরুরি। আর আরেকটা হচ্ছে সবাই তো সবার হিউম্যানিটি বোধটা মানুষের মধ্যে খুব কমে গেছে। সবাই খুব স্বার্থপর আর কি, সবাই নিজেরটা নিয়েই ভাবে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই ভাবুক, যেটা জায়গা মতো ভাবুক, কিন্তু কারোর ক্ষতি করে নয়। অবশ্যই সবার পাশে থাকাটা খুব দরকার। আমি কথা বলেছে। আমি ইন্দ্রজিৎ দার কাছে জিজ্ঞাসা করবো, দুটো ভালো কাজ কি শিখতে পেরেছো বাড়িতে লকডাউনে থেকে? হচ্ছে কিছু রান্না করে অনেক কিছু রান্না শিখেছি, রান্না অনেক রান্না শিখেছি। আর আমি শর্ট ফিল্ম নিয়েছি, আমি তো একজন ছোটখাটো ফিল্ম মেকার, আর 10টা ছবি করেছে, তার হচ্ছে 12 লাখ দেখেছে, আর এখন করি এটা তো 2000K হতে পারবে। তো আর আমি আরেক ভেবেছিলাম এই মাসে, সেটা আমি করোনা দিন আসবে, এরকম একটা পরিস্থিতি আসবে, কিন্তু আমি শেষ করে ফেলি। মানে দুটো জিনিস বলতে কুকিং শিখতে পেরেছো, ভালো কিছু শর্ট ফিল্মস বানাতে পারার মানে পরিকল্পনা করেছো, সেটা সব থেকে ভালো। আরেকটা কথা বলি সন্দীপ, আমি এই লকডাউনে বসে যেটা এমনি সময় হয় না, সেটা হচ্ছে আমি একটা চ্যানেল খুলেছি শক পয়েন্ট। সেখানে 2-3 রকম শর্ট ফিল্ম করা হয়েছে। আশা করি পরবর্তীকালে সেটা নিয়ে আরো এগোবো। অবশ্যই সবাই সেটা দেখে, মানে বাইরে থেকে মানুষ অনেক কিছু শিখছে, মানুষ কিছু করতে পারছে। আমাদের প্ল্যাটফর্ম অলওয়েজ করে কিছু পজিটিভ কাজকর্ম। তো আমি শক্তিদির কাছে যাবো। শক্তিদি, দুটো ভালো জিনিস বলো যেটা তোমাকে হয় না যে লকডাউনে
মানে তুমি কিছু শিখতে পারে কি মনে হয়? শিখতে পারা না, নিজেকে আবার খুঁজে পেয়ে। কারণ পড়াশোনার সময় এক জায়গায় খাতা দেখা, অনেক পড়াশোনাটা আরো ভাবতে পারলাম, নিজেকে নিয়ে ভাবতে পারলাম। আর আরেকটা মনে হয়, আরেকটা পাগলা মনটারে থাকে, আর ওরা ধীর মানে খুব করছিলাম, ধৈর্য ধরতে হবে, সে আগুন ধরতে হবে, ধরো ধৈর্য মাইনাসে গান করছি। এত কর্মজীবন, আরো কিছু একদম মানে সমাহিত যে তার মানে শক্তিদির দুটো উত্তর হচ্ছে, ফার্স্ট হচ্ছে পেশেন্স, মানুষকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স, ইউ হ্যাভ টু ক্যারি ইওর পেশেন্স ভেরি ওয়েল, এন্ড সেকেন্ড থিং হচ্ছে নিজের যে ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে বা ভালো কিছু কাজ করার ক্ষমতা আছে, সেগুলোকে আরো বেশি শান দেওয়া। এটা হচ্ছে ওই একটা প্রিপারেশন টাইম হিসেবে লোকেরা দেখতে পারে, যে লোকেরা বাড়িতে একটা হোমওয়ার্ক করে যখন আমরা ময়দানে নামবো, যে ফিল্ডে নামবো, সেটাকে কিন্তু জয় করে বেরোবো। তো যারা ডিপ্রেসড হচ্ছে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, যে আপনারা ডিপ্রেশনের থেকে মুক্তি পাবেন যদি আপনারা নিজেদের মধ্যে আপনার কাজের জায়গাগুলোকে শান্তি, একটু ভাবুন না, যোদ্ধারি থেকে ভাবুন না, নিজেকে একটু ভাবুন না আপনি একজন লড়াই, সে যখন নামবে ফিরবে, সে তখন ভালো হবে। একটা খুব পজিটিভ, আমার তারা গান টান করা ভুলে গেছিল, রীতিমতো করছে সঙ্গীত চর্চা, সঙ্গীতা দেখবে শুনবে, আমার মানে সব দিকে একেবারে একটা ভালো দিকে পজিটিভ দিকে গেছে, যেটা শক্তিদি বলল। সৃজনী একটা কিছু বলতে চাইছিল, সৃজনী। আমি বলছি যে আমার একটু হবিজ রয়েছে সাইডে, যেগুলো চর্চায় থাকা হয় না। তো এই টাইমটা মানুষকে একদম একা করে দিয়েছে, সেটা আমরা একা ভাবলেই একা। আমরা যদি চাই আমরা কিছু নিয়ে থাকবো, কিছু নিজেদের মধ্যে যেগুলো আছে সেগুলো আরো বাড়াবো, আরো ইন্সপায়ার করবো, সেগুলো ডেফিনেটলি করা যায়। ফ্যামিলিকে টাইম দেওয়া খুব বড় বিষয়। আমি ছবি আঁকছি, আমি এটা প্রচন্ড পছন্দের জিনিস, আমি সেটা সবসময় করে উঠতে পারি না, ভালোই লাগছে সেটা আবার নতুন করে। মানে নিজের প্যাশনের জায়গাটা, নিজের হবিস গুলোকে একটু দেখে নিতে হবে, একটু ভালোবাসতে হবে, আর নিজেকে নিয়ে একটু আমার মনে হয় যারা একটা রেগুলার মানে একঘেয়ে লাইফের মধ্যে যায়, তারা কখনো তো, তারা সবসময় এরকম ধরো হাউস ওয়াইফরাই সারাদিন বাইরে কাজ করে আর নিজেদেরকে নিয়ে কখনো ভাবে না, কারণ তারা ভাবে যে আমাদের এটাই কাজ, আমরা ফ্যামিলির সবাই ভালো থাকি ভালো। তারাও বসে বসে ভাবুক, এখন তো সবাইকে বাড়িতেই থাকে, তো আলাদা করে তাদের জন্য একটা ভালো উপায় বার করলো সৃজনী। তো আমার অনুষ্ঠান প্রায় শেষের মুখে হয়ে গেছে, তো আমি আমার যারা গেস্ট আছে তাদেরকে আমি অসংখ্য আবার ধন্যবাদ দেবো ফর জয়নিং মি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। ইটস রিয়েলি আ প্লেজার টু হ্যাভ ইউ অল অন বোর্ড। ডক্টর শক্তি রয় চৌধুরী, মিস্টার ইন্দ্রজিৎ পাল, বলিউড অ্যাক্ট্রেস সৃজনী মিত্র। ইটস রিয়েলি অ্যান অনার টু হ্যাভ ইউ অন বোর্ড। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, যে যেরকম ভাবে আমরা আজকে নেটওয়ার্ককে জয় করলাম, সেভাবেই কিন্তু আমরা করোনাকে জয় করব। এত নেটওয়ার্ক প্রতিক্রিয়া, ইন্দ্রজিৎ বারবার সমস্যা হয়েছিল, সেটাকে একদম ওয়ারিয়ারের মতো, যোদ্ধার মতো বেরিয়ে গিয়ে আবার এসে আমাকে জয়েন দিয়েছে। তো এইভাবেই আমি বলবো, লোককে একটু পজিটিভ থাকতে হবে, আর অবশ্যই লোককে পজিটিভ ভাবতে হবে, and do take proper precautions and do listen to what the higher authorities are saying, because it is a higher alarming time. সন্দীপ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমাকে আমার এখন শেষ হয়নি। আমি যাওয়ার আগে একটা জিনিস তো সেটা পরে আই উইল সে বাই টু এভরিবডি। তোমরা ছেড়ে অসুবিধা নেই, মানে শোটাকে ছেড়ে যেও, এটাই ছেড়ে, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে আমরা বলবো, আমি বলি 1 2 3, ঠিক আছে? এন্ড আমরা সবাই একসাথে বলবো উই শ্যাল ওভারকাম, মানে উই উইল এন্ড দ্য প্রোগ্রাম উইথ দ্য পজিটিভিটি দ্যাট উই উইল ওভারকাম এন্ড উই উইল এন্ড দিস COVID-19 ভাইরাস। ঠিক আছে, সবাই রেডি তো? ঠিক আছে, তাহলে আমি 1 2 3 বলছি। 1 2 3, we shall overcome. That is the positivity, that is the thing I expected from my guest.
Thank you so much for joining me on that appreciate. Thank you. সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমরা একটা নতুন পৃথিবী পেতে চলেছি যেখানে আমরা সবাই একটা নতুন পৃথিবী, নতুন রকম ভাবে সবাই আমরা এক হব আর ভালো ভালো কাজ করবো আর পজিটিভ ভাবনা নিয়ে এগিয়ে যাবো, সেটাই আমাদের মূল। থ্যাংক ইউ সো মাচ।